তুমি এখানে? কেউ যেন দেখতে না পায় সেজন্য। দেখলে কি হবে? নানা রকম কথা উঠবে। তুমি কথাকে ভয় পাও? আমার সমস্ত ভয় তোমাকে নিয়ে। আমি তো পুজো দিয়ে চলে যাচ্ছিলাম, যদি ফিরে না আসতাম তাহলে তো দেখা হতো না। ফিরে আসতে? কোন বিশ্বাসে বলছো ফিরে আসতাম? জানি না, তবে এইটুকু আমি জানি যে তুমি জানো যে আমি আসবো। আমি তো কালও জানতাম তুমি আসবে, এমন কষ্টের দিন আমার পাশে থাকবে। আমি অনেকবার চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু কি হয়ে যেন সব উল্টো পাল্টা হয়ে গেল। কালও সমস্যা হয়েছিল? জানি না, আমি কিচ্ছু জানি না। নিউজটা পড়লে? হ্যাঁ পড়লাম। এর মধ্যে কত জল ঘোলা হওয়া শুরু হয়েছে। ছোট শহর তো এমনটা হবেই, আর সব কিছুর মধ্যে এক ধরনের স্পর্শকাতরতা। সাংবাদিকরা পারেও বটে, ঘটনা ডালপালা ছড়াতে সময় লাগে না। পোস্টমর্টেম রিপোর্টে খারাপ কিছু আসলে দেখো ঘটনা কতদূর ঘটে। আরে আসলেই কি জোর করে কি দোষী বানাতে পারবে? আচ্ছা দোষী না তুমি বা এটা বলো কি করে? আশ্চর্য, তুমি এসব কি বলছো? তুমি অনুভবকে বিশ্বাস করো না? আরে তোমার আর আমার বিশ্বাস হতে কিছু যায় আসে না। অনুভব যা করেছে সেটা অত্যন্ত ভয়াবহ অপরাধ করেছে। একটা লোককে মৃত্যুর হুমকি দেওয়ার 7 দিনের মাথায় সেই লোকটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তুমি কি মনে করো এই চৌধুরী পরিবারের শত্রুরা এই সুযোগটাকে ছেড়ে দেবে? জানো অনুভব, বাবার দেহটা এখনো মর্গে পড়ে আছে। আমার বাবা অন্ধকার সাথে একটা ঘরে পড়ে আছে। ভাবতেই আমার বুকের ভেতরটা কুকড়ে যায়। আমি একবার দেখে আসবো? না, এমনিতেই অনেক কথা উঠছে, নতুন করে কথা ছড়াতে আর সময় লাগবে না। আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে না? আচ্ছা, তুমিও কি বিশ্বাস করো? আমার হইল না সেই ঠান্ডু ভাই গান বন্ধ করো তো, তোমার ওই প্যান্ট বানানি আর ভালো লাগতেছে না। না ভাই, এটা তো আপনার প্রিয় গান। শোনো, মন যখন খারাপ থাকে সব প্রিয় জিনিসই অপ্রিয় হয়ে যায়। কিন্তু চুপচাপ বয়ে থাকলে তো মনটা আরো খারাপ হয়ে যাবে ভাই।
কিছুই করার নাই, সময় খারাপ। সময় খারাপ হলে চুপচাপ বয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। সেই জন্যই তো কই, খুব খেয়াল। কোন দিকের বাতাস কোন দিকে যায় বোঝা যায় না, খুব খেয়াল। সামনে গর্ত, পিছনে শিয়াল। আরে অধরা, কি ব্যাপার, মন খারাপ? হ্যাঁ, মনটা একটু খারাপই। সুরে মন বসাতে পারছি না। সুর হচ্ছে পবিত্র জিনিস, ভালোবাসার জিনিস। সুরের স্থান মনের গভীরে থাকে, আর সেই মনটাই যদি খারাপ থাকে তাহলে সুর ধরা দিবে কি করে? বাহ বাহ বাহ, তুমি তো অসাধারণ দামি কথা বলে ফেললে। এটা আমার না, আপনারই কথা। সত্যি আমার মনটা ভীষণ খারাপ। দেখো অধরা, মুখাগ্নির মাঝখান থেকে মাস্টার কাকার দেহটাকে তুলে মর্গে পাঠানো হলো, আর এটা নিয়ে এই শহরের মানুষের জটিল রূপ সব কিছু মিলিয়ে আমাকে কেমন ভাবিয়ে তুললো, ভীষণ ভাবিয়ে তুলেছে। জটিলতা তো থাকবেই, এই নিয়ে মন খারাপ করে থাকলে তো চলবে না। দেখো অধরা, পৃথিবীর সব মানুষের একটা না স্বপ্ন থাকে। আমার একটা স্বপ্ন রয়েছে এই শহরকে নিয়ে, এই শহরের মানুষগুলোকে নিয়ে। আমার ওস্তাদজি কি বলতেন জানো? আমার ওস্তাদজি বলতেন, সঙ্গীত হচ্ছে সার্বজনীন একটা বিষয়। সঙ্গীতের সুর মনকে পবিত্র করে, প্রফুল্ল করে, সতেজ করে তোলে। আমি আমার এই ওস্তাদজির কথাটাকে আমার হৃদয়ের ভিতরে নিতে চাই। আমি আমি এই শহরের প্রত্যেকটা মানুষকে সঙ্গীতের সুরে ভরিয়ে দিতে চাই। আমি চাই সঙ্গীতের সুরের মাধ্যমে তাদের হৃদয় হবে পবিত্র, প্রফুল্ল, প্রাণের সুর তাদের হৃদয়ে বাজতে থাকবে। এ আমার অনেক দিনের স্বপ্ন, এ আমার সাধনা। বিস্ময়কর হলেও গণকের কথাই ঠিক। মাস্টার মশাইয়ের মৃত্যুটা স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে, রিপোর্টে তাই বলে।
মুন্না ভাই, মুন্না ভাই, এদিকে তো অন্য ঘটনা ঘটে গেছে। কি হলো এর মধ্যে আবার কি ঘটনা ঘটলো? এমনি তো ফাবড়ের মধ্যে আছি। জব্বার চাচার মেয়ে স্বপ্না আর সোহাগের বিয়ে। হ্যাঁ, তো কি হয়েছে? তারা দুজনের প্রেম করে, ভালো তো। ঘটনা তো অন্য জায়গায়। সোহাগের বাবা যৌতুক ছাড়া বিয়ে করাবে না, আর এদিকে জব্বার চাচার অবস্থা দিশেহারা। কি কইস? এই অন্যায় তো মানে নেওয়া যায় না। এই ওর চল তো, চল। পুলিশের গাড়ি মাস্টার মশাইয়ের বাড়ির দিকে যায়। বিষয়টা তো ভালো ঠেকতেছে না, আলামত তো ভালো মনে হচ্ছে না। তুই যা তো খবর তো। ঠিক আছে ভাই, তুই খবরটা আমার জানা, আমি বাজার ওই দিকে আছি। আচ্ছা ভাই, আমি তাহলে যাই। আচ্ছা। মানুষ পৃথিবীতে আসবে আবার চলে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু মাস্টার মশাইয়ের মতন এরকম একজন ভালো মানুষ, তার এইরকম অস্বাভাবিক মৃত্যু, এটা মাইনে নেওয়া যায় না। এর প্রতিকার করতেই হবে, আর তার জন্য আপনাদের সহযোগিতা আমার লাগবে। ওসি সাহেব, কি ধরনের সহযোগিতা লাগবে বলুন? তদন্তের স্বার্থে আমার কিছু আলামতের দরকার আছে। আচ্ছা, মাস্টার মশাই কোন ঘরে থাকতেন? আপনি কি দেখতে চান? হ্যাঁ, আমি যাব। আচ্ছা, তার আগে মানে বলেন তো, ওই ঘরে উনি মারা যাওয়ার পরে কি কেউ গেছে? না, কেউ যায়নি। আর বাবার মরদেহ বের করার পর ঘরটা বন্ধই ছিল। ওনার কিছু জিনিস আছে, সেগুলো শ্রাদ্ধের পর দিয়ে দেওয়া হবে। আচ্ছা, জিনিসগুলো কি যেরকম ভাবে ছিল ওইভাবেই আছে? আগে হ্যাঁ। চলুন তো। চলুন। কি রে নেহা, তোর বাবার ঘরে দারোগা বাবু কি খুঁজতে গেলেন? ওই যে উনি বললেন না দিদিমা, যে উনি কী সব আলামত খুঁজছেন, হয়তো বাবার ব্যবহার করা জিনিসগুলো দেখবেন। ও, স্বদেশ, মাস্টার মশাইয়ের ঘরে কে কে যাইতেন? আমি আর আমার ছোট বোন নেহা। আপনার ছোট বোনের তো প্রেম ঘটিত কি একটা সমস্যা ছিল? হ্যাঁ, কয়েকদিন আগে অনুভব এসে বাবাকে মৃত্যুর হুমকিও দিয়েছিল। সেটা তো মাস্টার মশাই মারা যাওয়ার 7 দিন আগে। এর মধ্যে কি অনুভবী বাড়িতে আসছিল? হ্যাঁ, আসতে পারে, কিন্তু আমি দেখিনি। ক্লাসের মধ্যে দুধ লাগান? মাস্টার মশাই কি প্রত্যেক দিন দুধ খাইতেন নাকি? আগে হ্যাঁ। কে দিত ওনাকে? এবারে সবাই যখন যে সময় পেত। কালকে কে দিছে? গতকাল রাতে। মুন্না ভাই, ঘটনা তো খুব খারাপ। ওই যে মাস্টারমশাই যে খুন হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। কি কইস? মাস্টারমশাইরে খুন করলো কে? তা কয়ে পারবো না, তবে প্রাথমিক চার্জশিট তৈরি হইতেছে।
দাদু ভাই, দাদু ভাই, দারোগা সাহেব দুধের গ্লাস নিয়ে গেলেন কেন? আলামত খুঁজে পাওয়া যায় কিনা সেই জন্য। দুধের গ্লাসে আলামত? এইসব তুই কি বলছিস দাদু ভাই? পুলিশ তো আলামত খুঁজবেই, কিন্তু ঘটনা কে ঘটাতে পারে সে তো সবাই জানে। তাহলে ওসি সাহেব কেন এ কথা বলে গেলেন যে বাবার মৃত্যুর সঙ্গে কাছের মানুষ জড়িয়ে আছে? নমস্কার। নমস্কার নমস্কার, আসুন। ঠাকুর খুব বিচলিত, তাই না? সকালে আমি ঘুম থেকে উঠেই যথাশীঘ্রই মরদেহ দাহরও অনুমতি দিয়েছিলাম, কিন্তু কোথাকার এক গণক ঠাকুর এসে সব কিছু ভণ্ডুল করে দিল। কিন্তু মেডিকেল রিপোর্টে তো গণকের কথাই সত্যি প্রমাণিত হলো। রোহিত, পুঁথি পড়ে ধর্ম চালানো সম্ভব, কিন্তু গোত্র চালাতে গেলে জ্ঞান থাকতে হয়, জনগণের বিশ্বাস অর্জন করতে হয়, জনগণের ইমোশনকে জানতে হয়। এখন আমি কি করব? আপনি আসবেন আমরা তো ভাবতেই পারোনি, তাই তো? মাস্টারমশাই চলে গেছেন আর আমি আসবো না, এটা কি হয়? ঢাকার সমস্ত কাজ ফেলে আমি চলে এসেছি। মাস্টারমশাইয়ের মতো এরকম আদর্শবান একজন মানুষের উপরে যারা এই কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেঁদো না মা, আসলে বড় মাপের মানুষগুলো এই পৃথিবীতে বেশি দিন থাকে না। কি জানি, হয়তো তাদের বিশালত্ব এই পৃথিবী ধারণ করতে পারে না, সে কারণে। দেখো স্বদেশ, মাস্টারমশাই আমাদের মাঝে নেই, এটা যে আমাদের কত বড় অপূরণীয় ক্ষতি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ওসি সাহেব শুনুন, মাস্টারমশাইকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। প্রয়োজন হলে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করুন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। স্বদেশ, মাস্টারমশাই নেই, কিন্তু আমি আছি, এই শহরের মানুষ আছে। তোমাদের কখন কিছু প্রয়োজন হলে বলতে দ্বিধা করবে না। তোমাদের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। আজ তাহলে আসি মা, আসি। নমস্কার। নমস্কার। নেতা, এটা ঠিক করলেন? কোনটা? ওই যে ওসি সাহেবকে ফোন করে বললেন পুরো তদন্তের ভার তার উপর ছেড়ে দিলেন। হাওয়া খারাপ, কোন দিকের বাতাস কোন দিকে লাগে। বাতাস যখন ওঠে তখন তাকে বাধা না দেওয়াই উচিত, এতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। তার চাইতে বাতাসের গতিবিধি বুঝে নিজের অবস্থানটা ঠিক করা অনেক শ্রেয়। আপনার কথা ঠিক বুঝলাম না। সময় হলে ঠিকই বুঝবেন। বলেছিলাম না, পুঁথি পড়ে মন্দির চালানো সম্ভব, কিন্তু রাজনীতি করতে গেলে জনগণের ইমোশনকে বুঝতে হয়। সময়ের খেলা সময় মতো খেলতে না পারলে চলো। কই গেছিলেন? ও মুন্না ভাই, ও তো গিয়েছিলাম বানাতের দোকানে। বানাতের দোকানে কেন?
আরে ভাই, গলা তো আর শুধু শুধু ঠিক থাকে না। গলা ঠিক রাখার জন্য প্রতিদিন সকালে উঠে রেয়াজ করতে হয়, মধু খেতে হয়, দোষ্টি মধু খেতে হয়। শুধু মধু খেলেই হয় না, আর অনেক কিছু খেতে হয়। হর্তকি, আমলকি, বয়রা, চিরতা, অনেক কিছু খেয়ে, তকমা খেয়ে তারপর শরীরটাকে সুন্দর রাখতে হয়। গলা তো আর শুধু শুধু বের হয় না, তোমাকে বুঝতে হবে, বুঝতে পেরেছো? আরে আমার কথা শোনেন, আপনি যা খুশি তাই করেন। আপনি তৎমা খান, আপনি বানাতের দোকানে যান, আপনি গলা সাধেন, কিন্তু এদিকে তো রোজ কেমন হয়ে গেছে। কি বলছো বলো দেখিনি? রোজ কেয়ামত হয়ে যাচ্ছে মানে কি? মানে কি কি বলছি বুঝতে পারছেন না? আরে রাখো 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 মুন্না ভাই, রাখো। এ তো মহা ফাপড় দেখছি। হাই, এই কথাটা তো আকাশ ভাইকে না বললেই নয়। আরে চলো তো, চলো তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে আসো, আরে আসো আসো। রাশেদ। জি স্যার। একটা কৌতূহল, মানে একটা বিষয়টা কৌতূহল। কোন বিষয়টা স্যার? এই গণক ঠাকুর আসলে লোকটা কে? স্যার এই শহরেই বাড়ি, বাবার নাম। আমি এই এলাকার জনপ্রতিনিধি, এই এলাকার প্রত্যেক সম্ভ্রান্ত হিন্দুকে আমি চিনি, বুঝতে পেরেছ? আমি জানতে চাই কেন সে এসব করছেন। কেন যে করছে? তবে স্যার লোকটা সাধু সন্ন্যাসী শ্রেণীর। সাধু সন্ন্যাসী শ্রেণীর হলে পাহাড়ে পর্বতে যেতে বলো, বন জঙ্গলে যেতে বলো, এখানে কেন? আচ্ছা এমন তো নয় যে সে বিদেশি কোনো গুপ্তচর, গণনা তার ছদ্মবেশ? স্যার এভাবে তো কখনো ভেবে দেখিনি। ভাবতে হবে, আর বিষয়টা একটু ওসি সাহেবকে জানাতে হবে। জি স্যার। দেখো, মাস্টার মশাইয়ের মৃতদেহ এখানে আনার পর থেকে হিন্দু সম্প্রদায়ের ভিতর ক্ষোভ সৃষ্টি হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তাকে দাহ করা হচ্ছে, এই ক্ষোভের মাত্রা বাড়তেই থাকবে, এবং এমন একটা পর্যায়ে আসবে যখন আর এটাকে কন্ট্রোল করা যাবে না। ব্যাপারটা তুমি ওসিকে বলো। জি স্যার। স্যার ওসি সাহেবকে এখনই ফোন করবো স্যার? সব কথা ফোনে বলা ঠিক না, সামনাসামনি গিয়ে বলো। একটা মানুষ যখন ফোনে কথা বলে তখন শুধু শ্রবণ ইন্দ্রিয় কাজ করে, কিন্তু মানুষ যখন সামনাসামনি কথা বলে তখন ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, বুঝতে পেরেছ? তুমি থানায় যাও এবং ওসিকে সব কিছু গুছিয়ে বলো। থ্যাংক ইউ স্যার। স্যার আমার মনে হয় এইভাবে বিজনেস করলে চলবে না স্যার, আমাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে স্যার। কীরকম? স্যার আমরা ব্লক তৈরি করে 20% লাভ করি স্যার, মিডলম্যানরা 50% লাভ করে সরকারকে দেয়। স্যার আমরা যদি 10% বালু বাড়িয়ে দেই তাহলে আমাদের 30% লাভ থাকবে স্যার। দেখুন ম্যানেজার সাহেব, এতে তো চৌধুরী কনস্ট্রাকশনের বদনাম হয়ে যাবে। 20% প্রফিট তো কম না। আর তাছাড়া যেসব মিডলম্যানদের কথা বলছেন তারা তো চুরি করে, আমরা কি তা করতে পারি? বরঞ্চ আমরা যেসব মিডলম্যানদের কাছে মাল বিক্রি করছি তাতে মনে হয় আমরা অপরাধ করছি। আকাশ ভাই আপনি এখানে? কি ব্যাপার সেলিম, তুমি এ সময় এখানে? কি করব, আকাশ ভাইয়া না এসেছে, পারলাম না। কি হয়েছে? সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। ম্যানেজার সাহেব আমাকে এক্ষুনি যেতে হচ্ছে। স্যার কোনো সমস্যা? স্যার না না সমস্যা না, এটা আমি আপনাকে পরে জানাবো। গুরুদেব, ধর্মীয় আচার অমান্য করে আমি অন্যায় করেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা সবাই এখানে আছেন, মানবিক দিক বিবেচনা করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সবার কাছে আমার বাবার আত্মার শান্তি কামনা করছি। ক্ষমা করাই পরম ধর্ম, ক্ষমার চেয়ে বড় কিছু নাই। উনি বড় ভালো মানুষ ছিলেন, ভগবান নিশ্চয়ই ওনার মঙ্গল করবে। দেহ আত্মার প্রতীক, আত্মা ছাড়া দেহ বেশিক্ষণ রাখতে নাই, এতে আত্মার কষ্ট হয়। ওনার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করো। সুশান্ত যাও,
ওনাকে নিয়ে যাও। আপনি দেখা শুরু করেন। বসেন। নাম কি? কালাম। জমি জমা সংক্রান্ত কেস। এর কোনো দোষ নাই, আত্মরায়ের ফাঁসায় দিছে। এখন বিচার আপনার হাতে। নাম কি? আবুল হাসিম। এ একটা রেপ করছে এবং খুন করছে, দায় দায়িত্ব আপনার। নাম কি? সুমন। প্রেমের কেস, ডিস্টার্ব আর করবা না, দায় দায়িত্ব আপনার। স্কুলের সামনে ডিস্টার্ব করে, কি করবেন আপনার ব্যাপার। স্কুলের সামনে যদি আরেকদিন দেখছি না, বাইরে করে সোজা করে মনে যা। নাম কি? মামুন। অসৎ সঙ্গে পড়ে গেছে, সুযোগ দিলে ভালো হয়ে যাবে, দায় দায়িত্ব আপনার। নাম কি? নেশা করে, পরিবেশ নষ্ট করবে, দায় দায়িত্ব আপনার। ওসি সাহেব, তাহলে এখন আমি আসি। এরকম একটা কল্পনা দেখলাম। খারাপ কি? কল্পনাটা তো খারাপ না, মানে
কে দোষী কে নির্দোষী কোনো ভাবনা নাই। স্যার এই যে ওনার ধরে নিয়ে আসছে স্যার। এই জি স্যার। কারে ধরে নিয়ে আসলা? স্যার আপনারা বললেন গণক ঠাকুর নিয়েতে হেরে পাইনি তাই ওনারা ধরে নিয়েছি স্যার। বলি একটা করে আরেকটা। বললাম গণক ঠাকুরের খোঁজ নিতে, উনি ধরে নিয়ে আসছে আরেকজনকে। ভাগ্যিস গণক ঠাকুরের পাওয়া নেই, তাহলে একটা কেলেঙ্কারি হইতো। এই পাহাড়ের মতো এখানে দাঁড়া থাকবে না। জি স্যার। আপনি কিছু মনে করেন না, বসেন। এগুলো নিয়ে কিচ্ছু করা যায় না। সব শেষ হয়ে গেল দাদা। না, কিছুই শেষ হয়নি। বাবার চিতার আগুন নিভে গেছে, কিন্তু আমার বুকে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। দাদা, কষ্টটা তো শুধু তোর একার না, কষ্টটা তো আমারও। মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়। ভুল দাদা, ভুল। তুই একটা মিথ্যা বিশ্বাস বুকে লালন করে কষ্ট পাচ্ছিস। কিসের জোরে কথাটা বলছিস? সেটা কি তুই জানিস না? দাদু ভাই, সারাদিন উপবাস আছিস, কিচ্ছু মুখে দিসনি। একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে নে ভাই। ভেতরে আমার চিতার আগুন জ্বলছে। তোমার এই প্রসাদ সে আগুন নেভাতে পারবে না। পাগল ছেলে, কি সব কথা বলে? এসব কথা কি বলতে আছে? আপনার সাথে যত কথা বলতেছি ততই অবাক হতেছি। আচ্ছা, গণক ঠাকুরের সাথে আপনি কতদিন ধরে আছেন বলেন তো? দিনক্ষণের হিসাব আমি বলতে পারবো না, তবে তেনার দাদার আমল থেকেই আমি আছি। বলেন কি? জি, ওনার দাদাও ছিলেন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। শুধু হাত দেখে নয়, দূর থেকে মানুষের গতিবিধি দেখে তিনি ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন। সেই ঐশ্বরিক ক্ষমতা তার নাতিও পেয়েছে। আচ্ছা, আপনি ওনার পিছনে ঘুরেন কেন? জানি না। আপনি কি করেন? স্রষ্টার অনুসন্ধান করি, সৃষ্টিকর্তাকে খুঁজি। আপনি হলেন একজন মুসলমান আর উনি হচ্ছেন একজন হিন্দু। আপনি তার কাছে স্রষ্টার সন্ধান করেন, সৃষ্টিকর্তার সন্ধান করেন। হিন্দু মুসলমান বলে কোনো কথা না, তিনি তো মানুষ, মানুষের সেবা করেন। যিনি মানুষের সেবা করেন তার মধ্যেই স্রষ্টা বাস করেন। আমায় যেতে দিন, তার সন্ধান করতে হবে। আসি। হাপড়ের মধ্যে পড়ে গেলাম দেখি। রজওয়ালি এগুলি কি বলে গেল? ওসি সাহেব, মাস্টার মশাইয়ের চিতার আগুন নিভে গেছে তার মানে কিন্তু এই না যে সবকিছু বন্ধ হয়ে গেছে বা থেমে গেছে। হিন্দু সম্প্রদায়ের ভেতর প্রতিহিংসার আগুন কিন্তু জ্বলছে। এই আগুন নেভাতে হবে, হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। জি স্যার। স্যারের প্রাথমিক চার্জশিট তৈরি করা হয়েছে স্যার, কিন্তু ইনকোয়ারি না করে কাউরে। ইনকোয়ারি করবেন, তারপর আসামি ধরবেন, সে তো অনেক সময়ের ব্যাপার। মানুষকে এগুলো বিশ্বাস করবে? আর জনপ্রতিনিধি হিসাবে আমাকে তো সংখ্যালঘু সম্প্রদায়ের পাশেই দাঁড়াতে হবে। তাহলে আমি এখন কি করবো স্যার?
চার্জশিটে যার নাম এসে তাকে অ্যারেস্ট করুন, অ্যাটলিস্ট একটা আই বস হয়ে থাক। জি স্যার।